নমস্কার, আমি সৃজা। সালটা 1977, 21শে জুন। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিল বামফ্রন্ট সরকার। আর ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি ঘোষণা করেছিলেন, আমাদের সরকার রাইটার্স থেকে চলবে না, আমাদের সরকার গ্রামে গঞ্জে মানুষের সঙ্গে গিয়ে চলবে। তিনি যখন এই কথা বলছেন তখন অনেক লোকই ভেবেছিল যে ক্ষমতার অলিন্দে পৌঁছে হয়তো উনি এসব বলছেন, লোককে শোনাচ্ছেন। কিন্তু 1 বছর যেতে না যেতেই মানুষ বুঝেছিল আসলে ওনার নাম জ্যোতি বসু। উনি যা বলেন সেটাই করেন। জ্যোতিবাবু পেরেছিলেন, জ্যোতিবাবু করে দেখিয়েছিলেন। গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম সফল পঞ্চায়েত ব্যবস্থা বা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সফল ইমপ্লিমেন্টেশন করে দেখিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। গোটা ভারতবর্ষের মানুষ অবাক হয়ে গিয়েছিল, কারণ কোনো মডেল ছিল না, কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। যেটুকু যা উদাহরণ ছিল সেটা ছিল মহাত্মা গান্ধী তাঁর হিন্দ স্বরাজ বইতে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার একটা কনসেপ্ট সম্পর্কে লিখেছিলেন। আর কংগ্রেসের সরকার এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার আইন পাশ করিয়েছিল এ রাজ্যে, কিন্তু সেটার কোনো ইমপ্লিমেন্টেশন করতে পারেনি। 1977-এ ক্ষমতায় এলো বামফ্রন্ট সরকার, আর 1978 সালে মাত্র 1 বছরের মধ্যে 67,000 প্রার্থীকে নির্বাচনে জয়ী করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করিয়েছিলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সেই আমাদের এ রাজ্যে শুরু হয়েছিল ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সফল রূপায়ণ, যে সফল রূপায়ণ দেখতে গোটা ভারতবর্ষের প্রতিটা রাজ্য থেকে প্রতিনিধিরা এ রাজ্যে আসতেন। এমনকি রাজীব গান্ধী, তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, তিনি পর্যন্ত এ রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সফল রূপায়ণ দেখতে এসেছিলেন। ক্ষমতায় আসার মাত্র 1 বছরের মধ্যে কোনো মডেল ছাড়া, কোনো উদাহরণ ছাড়া 67,000 প্রার্থীকে ভোটে জিতিয়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণের সফল নায়ক এবং শহর থেকে গ্রামাঞ্চলের মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়ার সফল নায়ক ছিলেন জ্যোতি বসু। তো যাই হোক, হঠাৎ করে আমি কেন এখন পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে কথা বলছি, তার কারণ হচ্ছে যে এ রাজ্যে নতুন একটা সরকার এসেছে। 15 বছর পর একটা পালা বদল হয়েছে, আর সেই নতুন সরকারের পঞ্চায়েত মন্ত্রী নির্বাচিত হয়েছেন দিলীপ ঘোষ। আমরা জানি যে এ রাজ্যের সিস্টেম অনুযায়ী লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচন হয়। 2023 সালে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, আবারও 2028 সালে, মানে 2029-এ লোকসভা নির্বাচন, তার আগে 2028 সালে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে এ রাজ্যে। এবং এই বিজেপির সরকারের কাছে এইবারের এই পঞ্চায়েত নির্বাচন অগ্নি পরীক্ষার মতন। কেন বলছি এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন বিজেপির কাছে অগ্নি পরীক্ষার মতন, সেটা নিয়ে কথা বলবো। তার আগে পঞ্চায়েত মন্ত্রী হিসেবে দিলীপ ঘোষ কি বলছেন সেটা আসুন একবার শুনি। অসহযোগ করা হচ্ছে সরকারকে বদনাম করার জন্য। এই সেশনে আমরা বিল আনবো, প্রধানদের হাত থেকে আর্থিক যে ক্ষমতা সই করা সেটা কেড়ে নিয়ে আমরা সেক্রেটারিদেরকে দেবো, যেটা অন্যান্য রাজ্য হয়। পশ্চিমবাংলায় কেবল প্রধানদের হাতে দেওয়া হয়েছে বলে এত দুর্নীতি, এত হিংসা হয়, সেই জন্য সেটাকে আমরা এবারে বিল নিয়ে এসে সেই ক্ষমতা তাদের কাছে। আসলে দিলীপ ঘোষ, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের এই স্টেটমেন্টই আমাকে এ রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সফল রূপকার হিসেবে জ্যোতি বসুর কথা বারবার মনে করাচ্ছে। আমরা শুনলাম দিলীপ ঘোষের বক্তব্য, পঞ্চায়েত মন্ত্রী হিসেবে তিনি জানাচ্ছেন যে এ রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় যে গ্রাম প্রধানের হাতে যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা ওনাদের সরকার কেড়ে নেবে এবং সেই ক্ষমতা কেড়ে নিয়ে সেক্রেটারির হাতে সেই ক্ষমতা দেওয়া হবে অন্যান্য রাজ্যে যেমন হয়। কিন্তু দিলীপ বাবু বোধহয় ভুলে যাচ্ছেন যে অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের যে সব থেকে বড় ফারাক, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গই ভারতবর্ষের প্রথম রাজ্য যেখানে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সফল রূপায়ণ হয়েছিল এবং রূপকার ছিলেন জ্যোতি বসু। ওনার স্বপ্নের পঞ্চায়েত ব্যবস্থা যে কতটা সফল হয়েছিল তার প্রমাণ পাওয়া যায় আজকে বিজেপির এই ভয় দেখে। আসলে বিজেপির এই পঞ্চায়েত ব্যবস্থার ভয়ের প্রেক্ষাপটটা বুঝতে গেলে আমাদের একটুখানি 2023 সালের পঞ্চায়েত ভোটটা একটু বুঝতে হবে। আমরা যদি একটুখানি 2023 সালের পঞ্চায়েত ভোটের দিকে তাকাই তাহলে দেখব 67,000-এর মধ্যে মাত্র 36,000 ক্যান্ডিডেট দিতে পেরেছিল, মানে পঞ্চায়েতে মাত্র 36,000 ক্যান্ডিডেট দিতে পেরেছিল বিজেপি, যেখানে 15 বছর ক্ষমতায় না থাকা বামফ্রন্ট দিয়েছিল 34,000 ক্যান্ডিডেট।
সেখানে যে বিজেপি পরবর্তী পালা বদলে মানে 3 বছর পরেই ক্ষমতায় আসতে চলেছে, তার মানে তাদের তো তখন বেসটা অনেক বেশি স্ট্রং হওয়ার কথা, তাদের তো অনেক বেশি কর্মী সমর্থক থাকার কথা, কারণ মাত্র 3 বছর পর পালা বদল হলো, 2026-এ পালা বদল হলো এবং সেটাও এই হিউজ ম্যান্ডেট নিয়ে পালা বদল হলো। তো সেক্ষেত্রে তার মানে তো বিজেপির কাছে অসংখ্য প্রার্থী থাকার কথা, কিন্তু বিজেপির কাছে সেরকম কোনো প্রার্থী ছিল না। আর সেই কারণের জন্য মাত্র 36,000 প্রার্থী, যেখানে 67,000 প্রার্থীর দরকার ছিল, সেখানে 36,000 প্রার্থী দিতে পেরেছিল বিজেপি। এরপর 3 বছর কেটে গেছে, বিজেপি ক্ষমতায় এসছে, কিন্তু এখনো পর্যন্ত এ রাজ্যে বিজেপির এমন কর্মী সমর্থক নেই যাদেরকে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করা যায়। অর্থাৎ 2028-এ যে ভোট, 2026 থেকে প্রমাদ গুনছে বিজেপি এবং বুঝতে পারছে যে এবারেও ওরা 67,000 ক্যান্ডিডেট তো ছেড়ে দিন, 36,000 মানে যেটা 2023-এ দিয়েছিল সেটাও দিতে পারবে কিনা সন্দেহ। তাহলে এখন কি করতে হবে? তাহলে এখন অন্য দল থেকে ক্যান্ডিডেট নিতে হবে। আর অন্য দল থেকে ক্যান্ডিডেট নেওয়া মানে সেটা অবশ্যই তৃণমূল থেকে। আমরা জানি, আমরা দেখতেই পাচ্ছি গোটা তৃণমূল দলটাই ইতিমধ্যে বিজেপিতে শিফট করে গেছে। তো সেক্ষেত্রে তার মানে এই তৃণমূলের লোকজনকে এখন বিজেপিকে এই পঞ্চায়েত নির্বাচনের জন্য ক্যান্ডিডেট করতে হবে। আর আমরা কি জানি, তৃণমূল মানেই চোর। অর্থাৎ একটা যে বিপুল পরিমাণ টাকা, যে টাকা গ্রাম প্রধানের আন্ডারে থাকে, গ্রাম প্রধান সই করলে তবেই সেই টাকা বিভিন্ন কাজের জন্য স্যাংশন হয়, সেই ক্ষমতাটা কেড়ে নিতে চাইছেন দিলীপ ঘোষ এবং তার সরকার। কারণ ওনারা জানেন যে ওনাদের দলে যাদেরকে নিতে হবে তারা আসলে চোর, তাদের আসলে পূর্ব যে এক্সিস্টেন্স সেটা চোর হিসেবে। তাই প্রথম থেকে মানে 2 বছর আগে থেকেই সতর্ক হয়ে যাচ্ছেন দিলীপ ঘোষ, এবং এই সতর্কতার ফলে উনি কি চাইছেন? উনি চাইছেন আমলা নির্ভরতা। জ্যোতিবাবু চেয়েছিলেন ক্ষমতার বিকেন্দ্রীকরণের মধ্যে দিয়ে গ্রামের মানুষের হাতে ক্ষমতা থাকুক, এবং সেই ক্ষমতা অবশ্যই টাকা পয়সা স্যাংশনের ক্ষমতা, মূল ফান্ড স্যাংশনের ক্ষমতা। তার ফলেই গ্রামের মানুষ স্বনির্ভরতা পাবে, গ্রামের মানুষ কনফিডেন্স পাবে, এবং গ্রামের যে উন্নয়ন হয়েছিল সেই উন্নয়নের জোয়ার আছড়ে পড়েছিল শহরগুলোতেও। কিন্তু জ্যোতিবাবু যে বিকেন্দ্রীকরণ করেছিলেন ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার, যে বিকেন্দ্রীকরণের স্বপ্ন দেখে উনি গোটা রাজ্যটাকে সুন্দরভাবে সাজিয়েছিলেন, সেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার বিকেন্দ্রীকরণের ক্ষমতাকে কেড়ে নিয়ে দিলীপ ঘোষ এবং তার দল ক্ষমতার কেন্দ্রীভূত করতে চাইছে, ক্ষমতাকে আমলাতান্ত্রিক করতে চাইছে। তাহলে কি এই যে দুর্নীতির ভয়ে, মানে এই যে উনি বলছেন না যে বদনাম করে সরকারকে, তাহলে এই যে দুর্নীতির ভয়ে উনি ক্ষমতার বিকেন্দ্রীকরণকে ছোট করে দিয়ে কেন্দ্রীভূত করতে চাইছেন, আমলা নির্ভর করতে চাইছেন, তাহলে কি কোনো দুর্নীতি হবে না? তাহলে আরো বড় দুর্নীতি হবে, আমলা কেন্দ্রিক দুর্নীতি আরো বড় দুর্নীতি হবে। এবং সেই দুর্নীতির প্রমাণ আমরা পাচ্ছি বিভিন্ন মন্দিরের চাঁদা চুরির মধ্যে দিয়ে, সেটা রাম মন্দির হোক বা বদ্রীনাথ মন্দির। তো তার মানে এই যে ক্ষমতাটা যেটা গ্রামের মানুষের কাছে এতদিন ছিল, সেই ক্ষমতাটাকে, সেই বিকেন্দ্রীভূত ক্ষমতাকে কেন্দ্রীকরণের মধ্যে দিয়ে আমলাতান্ত্রিক দুর্নীতির সুযোগ করে দিতে চাইছে বিজেপির সরকার এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কাঠামোটার মধ্যে থেকে। মানে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা এখন একটা নামে কাঠামো থাকবে ঠিকই, কিন্তু তার ভিতরের যে সিস্টেম সেগুলোকে ওনারা চেঞ্জ করে দেবেন। মানে শেষ দিকে মমতা ব্যানার্জিও যেভাবে আমলা কেন্দ্রিক হয়ে গিয়েছিলেন, যে আমলা কেন্দ্রিক নির্ভরতা, যে আইপ্যাক নির্ভরতা, যে ক্ষমতার কেন্দ্রীকরণ, যা তৃণমূলকে ডোবালো, যা মমতা ব্যানার্জিকে ডোবালো, যা অভিষেক ব্যানার্জিকে ডোবালো, ঠিক একই ভুল প্রথম দিন থেকেই করতে চাইছে বিজেপি। সেই আমলা নির্ভরতা এবং সেই আমলাদের দিয়ে দুর্নীতি করার সুযোগ করে দিয়ে আসলে ক্ষমতার বিকেন্দ্রীকরণকে কেন্দ্রীভূত করে দিয়ে মানুষের ক্ষমতার সুযোগ কেড়ে নিয়ে আসলে আমলা কেন্দ্রিক সরকারের মধ্যে দিয়ে এই পঞ্চায়েত ব্যবস্থা এবং গোটা রাজ্যটাকে তছনছ করতে চাইছে বিজেপি। ইতিমধ্যেই এটা নিয়ে কথা চলছে বিজেপির অন্দরে, ইতিমধ্যেই এটা নিয়ে কথা চলছে দিলীপ ঘোষের পঞ্চায়েত দফতরের অন্দরে, এবং অবশ্যই মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই দিল্লির সঙ্গেও এই আমলাতান্ত্রিকতা নিয়ে কথা বলছেন। অথচ আমরা জানি 2008 সালে যখন পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তখনই কিন্তু মোটামুটিভাবে পালা বদলের ইঙ্গিত পাওয়া গিয়েছিল, এবং দুটো পঞ্চায়েত, একটা পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ এবং দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ,
প্রথমবারের জন্য তৃণমূল কংগ্রেস পেয়েছিল এবং মেদিনীপুরের যে জেলা পরিষদ সেটা পেয়েছিল এই শুভেন্দু অধিকারীর হাত ধরে, মানে এই তৃণমূলই শুভেন্দু অধিকারীর হাত ধরে। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে পঞ্চায়েত ব্যবস্থার উত্তরাধিকারী, যে পঞ্চায়েত ব্যবস্থার লেগাসির মধ্যে দিয়ে 2008 সালে জেলা পরিষদের ক্ষমতা দখলের মধ্যে দিয়ে 2011 সালে এ রাজ্যে পালাবদল হয়েছিল, ক্ষমতায় আসার পরে শুভেন্দু অধিকারী সেই পুরো প্রেক্ষাপটটাকে বদলে দিতে চাইছেন। আসলে বিজেপির সরকার সম্পূর্ণভাবে কর্পোরেটদের সরকার, সম্পূর্ণভাবে আমলাতান্ত্রিক সরকার এবং সম্পূর্ণভাবে ক্ষমতা কেন্দ্রীভূত করার সরকার। আর তাই পঞ্চায়েত মন্ত্রী হওয়ার পরেই দিলীপ ঘোষ বলে দিচ্ছেন যে গ্রাম প্রধানদের হাতে, অর্থাৎ গ্রামের মানুষের হাতে যে ক্ষমতা ছিল, যে ক্ষমতা তুলে দিয়েছিলেন জ্যোতি বসু, যাতে গ্রামের মানুষও শহরের মানুষের মতন সমান ক্ষমতা অর্জনের মধ্যে দিয়ে গ্রামের উন্নয়ন করতে পারে এবং সেই গ্রামের উন্নয়ন শহরে এসে আছড়ে পড়েছিল, সেই পুরো সিস্টেমটাকে ঘেঁটে দিতে চাইছে বিজেপি। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার যে কাঠামো, সেই বাহ্যিক কাঠামোটাকে রেখে ভিতরে খোল নলচে বদলে দিয়ে আসলে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় গ্রামের মানুষের যে উপকার হয়েছিল, গ্রামের মানুষ এত বছর ধরে 1977 সাল থেকে যে সুযোগ সুবিধা ভোগ করছিলেন তার পুরোটাকে নষ্ট করে দিয়ে আমলাতান্ত্রিক সরকার, বিউরোক্র্যাটদের সরকার চালাতে চাইছে বিজেপি।